শুভ সন্ধ্যা বন্ধুরা। রবিবাসরীয় মজলিসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। কবির কলম থেকে ও মনন থেকে জন্ম নেয় কবিতা, আর সেই কবিতাকে শ্রোতার মনে পৌঁছে দেন একজন দক্ষ আবৃত্তি শিল্পী। কবিতার অন্তর্নিহিত অর্থগুলি শ্রোতার মধ্যে পৌঁছে দিতে সক্ষম হন একজন যত্নবান আবৃত্তি শিল্পী। তেমনই একজন আবৃত্তি শিল্পীকে আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুবীর ভট্টাচার্য। শুভ সন্ধ্যা সুবীরদা, রবিবাসরীয় মজলিসে তোমাকে স্বাগত। শুভ সন্ধ্যা, তোমাকে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা রবিবাসরীয় মজলিসে আমাকে আহ্বান জানানোর জন্য, কবিতা বলবার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে জুই। তোমার ভীষণ ব্যস্ততার মধ্যে থেকেও তুমি যে আমাদের জন্য সময় বের করেছো, এর জন্যে আমাদের টিমের পক্ষ থেকে তোমাকে কৃতজ্ঞতা জানাই। একেবারে শুরুতে কিছু শুনে নিই, তারপরে গল্প কথায় আসবো। অবশ্যই অবশ্যই। শুরুতে কি শোনাচ্ছ? তাহলে রবীন্দ্রনাথ দিয়ে শুরু হোক। ঠিক। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারই যেন না করি সংশয়। আমরা শুনছিলাম গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা বিপদে মোরে রক্ষা করো। সত্যি ভীষণভাবে প্রাসঙ্গিক, শুধু এই সময়ের জন্য নয় সুবীরদা, প্রত্যেকটি মুহূর্তের জন্য যেন ভীষণভাবে উপযোগী কবিতা। ঠিকই। আচ্ছা, এই যে তুমি দীর্ঘদিন ধরে চর্চা করছো, আমি জানি তোমার নিজস্ব একটি সংস্থা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে তুমি শেখাও। কবিতার, যে কোনো কবিতার ভেতরে যে অন্তর্নিহিত অর্থ, তুমি কি এটার উপরে সবসময় বেশি জোর দাও? মানে যাদের শেখাও তাদের ক্ষেত্রে সবসময় কি আগেই এই অর্থটুকু বুঝে নিয়ে তারপরে কবিতার দিকে এগিয়ে যাওয়া? অর্থ তো এক এক সময় এক এক ভাবে ধরা দেয়। আসলে কবি যখন কবিতাটা লেখেন, তিনি নিশ্চয়ই কোনো একটি বিষয় থেকে বিশ্লেষণ করে সেই কবিতাটি লিখবার মতো সময় এসে দাঁড়ান, এবং সেই সময় তাকে আদেশ দেয় কবিতাটি নির্মাণ করবার জন্য, কবিতাটি রচনা করবার জন্য। কবিতাটি যখন রচিত হলো তখন সেটি অবশ্যই সাহিত্য, এবং আমরা কবিতা পাঠ করি যখন নিভৃতে আড়ালে নিজের মতো করে, সেটা সাহিত্যের রসস্বাদন। কিন্তু একজন আবৃত্তিকার যখন সেই কবিতাকে কণ্ঠে ধারণ করেন এবং সেই কবিতাকে অনেক মানুষের মাঝে পৌঁছে দেন, যেমন আজ অনেক কটি কবিতা বলবার সুযোগ হচ্ছে তোমার এখানে এই অনুষ্ঠানে এসে, স্বাভাবিকভাবে এই উচ্চারণগুলি, এই বিপদে মোরে রক্ষা করে কবিতাটি বললাম, রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে এই কবিতাটিকে স্থান দিয়েছিলেন। যেই সময়, যে মুহূর্তে তিনি এই কবিতাটিকে স্থান দিয়েছিলেন, আজ এত বছর পরেও কবিতাটি প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবং সেটি যখন এখন একজন আবৃত্তিকার, আমি নয়,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো আবৃত্তিকার যখন যদি আজকের এই সময়ে দাঁড়িয়ে এই কবিতাটিকে উচ্চারণ করেন এবং তার বোধের মধ্যে দিয়ে প্রত্যেকটি শব্দ যখন নির্গত হয় এবং দর্শক শ্রোতার হৃৎপিণ্ডে এসে আঘাত করে, তখন মনে হয় তিনি সেই কঠিন সময় থেকে একটা রাস্তা খুঁজে পাবার চেষ্টা করতেই পারেন বা একটা পথ খুঁজে পান। এই যে পথের দিশা দেখাচ্ছেন কবি এবং আবৃত্তিকার সেটিকে পৌঁছে দিচ্ছেন অনেক মানুষের কাছে তার কণ্ঠের উচ্চারণের মধ্যে দিয়ে, এভাবেই তো একটি শিল্প নির্মিত হয় বলে আমার বিশ্বাস। কবি একটি শিল্পকে নির্মাণ করছেন তার সাহিত্যে এবং আবৃত্তিকার নির্মাণ করছেন তার কণ্ঠ দিয়ে। দুটি নির্মাণ দু রকম, স্বাভাবিকভাবেই এই দুটি দু রকম নির্মাণের মধ্যে দিয়েই কিন্তু একটি শিল্প এগিয়ে চলে। ঠিক। আমি অনেক দিন আগে প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষকে বলতে শুনেছিলাম, যখন যে কবিতা আবৃত্তি করি তখন সেটি একান্ত আমার। আর তোমার কথাতেও কোথাও যেন সেই কথারই একটা রেশ পেলাম যে সম্পূর্ণ নিজের মতো করে ভাবা এবং নিজস্ব বোধ দিয়ে ভাবা যে কোনো কবিতাকে বোঝা। অবশ্যই বোধ দিয়ে ভাবা। এই কারণেই বলছি, তুমি শিক্ষার কথা বলছিলে যে আমার ছাত্রছাত্রীদের যখন আমি আবৃত্তিটি শেখাই, কবিতাটি শেখাই আবৃত্তি করবার জন্য, সেই যখন একজন একটি বাচ্চা ছেলে বা মেয়ে আবৃত্তি শিখতে আসে, তখন তার বোধের জায়গা যেখানে থাকে সেখানে দাঁড়িয়ে তাকে কিছুটা হলেও তার শিক্ষক যেভাবে বলছেন সেভাবে তার কণ্ঠ চর্চা করতে হয়, তার স্কেলগুলোকে সেভাবে কণ্ঠ বিস্তার করতে পারে কিনা সেগুলো তাকে শিখতে হয়। এগুলো বেসিক জিনিস যেগুলো শেখা দরকার। সেই শিক্ষার একটি কবিতা নির্মাণের ক্ষেত্রে যে বোধের কথা বললে, সেই দুটো শিক্ষা কিন্তু এক নয়। গলা তৈরি, স্বর ছুঁয়ে যাওয়া, স্বর লাগানো, সেগুলো আবৃত্তির বেসিক শিক্ষা। সেখান থেকে দাঁড়িয়ে একটি কবিতা যখন নির্মিত হচ্ছে, তখন যে বোধের ফলিত প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ দুটি ভিন্ন উপায় বা ভিন্ন পদ্ধতি। সেই দুটো ভিন্ন পদ্ধতি প্রয়োগের মধ্যে দিয়ে কিন্তু একটি সঠিক শিল্প তৈরি হয়। এই প্রসঙ্গে আমরা আরো শুনবো সুবিধা। তার আগে আরো অন্তত কয়েকটি কবিতা শুনিনি, দুটি শুনি। এবার তাহলে জীবনানন্দ বলি। ধূসর পাণ্ডুলিপি তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি 1936 সালে প্রকাশিত হয়েছিল এবং তিনি আরেক বিখ্যাত কবি, রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত কবি বুদ্ধদেব বসুকে কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন। আমরা শুনিনি সেই কাব্যগ্রন্থের একটি কবিতা, আখিরা। ঘুমে চোখ চায় না জড়াতে বসন্তের রাতে, বিছানায় শুয়ে আছি এখন সে কত রাত। ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর, আকাশে পাখিরা কথা কয় পরস্পর। তারপর চলে যায় কোথায়? আকাশে। তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে। শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে, চোখ আর চায় না ঘুমাতে। জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে সাগরের জলের বাতাসে। আমার হৃদয় সুস্থ হয়। সবাই ঘুমায় আছে সব দিকে। সমুদ্রের এই ধারে কাহাদের নোঙরের হয়েছে সময়। সমুদ্রের ওই পারে, আরো দূর পারে, কোনো এক মেরুর পাহাড়ে এই সব পাখি ছিল। ব্লিজার্ডের তাড়া খেয়ে দলে দলে সমুদ্রের পর নেমেছিল তারা। তারপর মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে, বাদামি, সোনালি, সাদা, ফুটফুট ডানার ভিতরে রবারের মতন ছোট বুকে তাদের জীবন ছিল। যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধরে সমুদ্রের মুখে, তেমন অতল সত্য হয়ে কোথাও জীবন আছে। জীবনের স্বাদ রহিয়াছে। কোথাও নদীর জল রয়ে গেছে, সাগরের
তিতা ফেনা নয়, খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়াছে, কোথাও রয়েছে পড়ে শীত পিছে, আশ্বাসের কাছে তাহা আসিয়াছে। তারপর চলে যায় কোন এক খেতে, তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে সে কি কথা কয়। তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময়, অনেক লবণ ঘেঁটে সমুদ্রের পাওয়া গেছে মাটির ঘ্রাণ। ভালোবাসা আর ভালোবাসার সন্তান, আর সেই নীড়, এই স্বাদ গভীর গভীর। আজই বসন্তের রাতে ঘুমে চোখ চায় না জড়াতে, ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর। আকাশে পাখিরা কথা কয় পরস্পর। একটু আগে তুমি জীবনবোধ প্রসঙ্গে বলছিলে, কবিতার গভীরে না যেতে পারলে, সেই বোধটুকু না থাকলে বোধহয় এভাবে উচ্চারণ করা সম্ভব নয়। আহা, অবশ্যই কি ভালো, ভীষণ অবশ্যই ভালো। জীবন বোধ তো আমার মানুষের এক একটা সময় এক এক রকম ভাবে তার বোধ বুদ্ধি পাল্টে পাল্টে যায়, বয়সের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, দিন মুহূর্তের সঙ্গে সঙ্গেও পাল্টে যায়। এই যে পাল্টে যাওয়া মুহূর্তগুলোতে এসে যখন কবিতাকে আবার কণ্ঠে নেই, তখন আমার আবৃত্তির প্রকাশও পাল্টে যায়। এটা আমার ক্ষেত্রে তো প্রত্যেক দিন হয়, কারণ গতকাল দুপুরবেলার আমি আর আজকে সন্ধ্যেবেলার আমি হয়তো এক নই। যখন এই পাল্টে গেল আমার মস্তিষ্কের মধ্যে যে সামান্যতম রসায়নও যদি পরিবর্তন হয়, সুতরাং আবৃত্তিরও পরিবর্তন হয়ে যায়। আমার ক্ষেত্রে এটা হয়, এটা সবার ক্ষেত্রেই বোধহয় হয়। কেননা আমি লক্ষ্য করেছি বিভিন্ন কবিতা খুব ছোটবেলায় যেভাবে বলেছি, যেভাবে ভেবেছি, একটু বড় হয়ে তার অর্থ যেন অন্যরকম হয়ে গেল, আর আজ এই বয়সে এসে একেবারেই অন্য মানে যেন এসে দাঁড়ায়, অন্য একটা দিগন্ত যেন খুলে যায়। হ্যাঁ, আমরা পরের কবিতায় যাই। এবারে কি শোনাবে? ঠিক আছে, আমি বলবার চেষ্টা করব শঙ্খ ঘোষের একটি ছোট্ট কবিতা এবং তারপর দীপঙ্কর চক্রবর্তীর আরেকটি ছোট কবিতা নরুন। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায়, দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই। সে জীবনের ছাই, মেঘের কোমল করুণ দুপুর, সূর্য আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। নড়ুন মশাই নড়ুন, নইলে পথ ছাড়ুন, বাঁকা পথটা বাই রেখে সিধে রাস্তা ধরুন। ও মশাই, একটা কিছু করুন, সময় থাকতে নড়ুন মশাই, সময় থাকতে নড়ুন। গাড়ির সামনে ঘোড়া জুতে লাগাম কষে ধরুন। ছুটুক ঘোড়া কদম কদম, বুকটা উঠুক নড়ে, সাহস যদি কথা বলে আঁধার চাবি সরে। গাছের পাতা নড়ছে দেখুন, নড়ছে বাস ও ট্রাম, নড়ছে মানুষ সময় মিছিল, কত না দেখলাম। ঘড়ির কাঁটা নড়ে চড়ে, বুকের মধ্যে নড়ুন। পাড়াবস্তি গেরাম নড়ে মশাই, একটু নড়ুন। ভাবছেন কি বুলেট, বিপদ, অথবা জেলখানা, অথবা এক মৃত্যু এসে হঠাৎ দেবে হানা? ও মশাই, আপনি মানুষ না পায়রা ছানা?
রবিবাসরীয় মজলিসে আজ আপনারা শুনছেন বাচিক শিল্পী সুবীর ভট্টাচার্যর কাছে বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা, একেবারে তার নিজস্ব ভঙ্গিতে। প্রত্যেক বাচিক শিল্পীর, প্রত্যেক শিল্পীরই একটা নিজস্ব ভাবনা থাকে, নিজস্ব ভঙ্গি থাকে, কিন্তু ছোটবেলায় যখন আমরা শিখতে যাই তখন সেটা থাকে অনুকরণ। এবার পরবর্তীতে তা অনুসরণ হতে পারে বা নিজস্ব ভাব প্রয়োগ হতে পারে। তো তোমার ক্ষেত্রে আসবো, কাকে অনুসরণ করে আজ তুমি এই জায়গায়? কাকে অনুসরণ করে? সেটা হচ্ছে যে আমার ছেলেবেলায় কেবলমাত্র আমার সামনে ছিল একটি এন্টারটেনমেন্টের জিনিস, সেটি হচ্ছে ঘরের মধ্যে রেডিও। আর বিশেষ বিশেষ দিনে হয়তো 2 মাস 4 মাসের পর বাবা আমাকে খুব ব্যস্ত করতাম যে একটি সিনেমা দেখাতে নিয়ে যাওয়ার জন্য। একা একা যাওয়ার তো অনুমতি মিলতো না। তো রেডিওকে আমি একদম আমার শিক্ষক হিসেবে মেনে নিয়েছিলাম একদম ছেলেবেলা থেকে, একদম 2-3 তে পড়বার সময় থেকেই। এবং সে সময় আমার নাটক দেখবার খুব ইচ্ছে হতো, এবং সে সময় আমি যেহেতু রায়গঞ্জে আমার জন্ম এবং সেখানেই বড় হয়েছি, সেখানকার নাটক, আমি প্রথম নাটক দেখি, তুমি জানবে, হরিমাধব মুখোপাধ্যায় অত্যন্ত একজন বিখ্যাত মানুষ, বালুরঘাটের তৃতীর্থ, আমাদের বালুরঘাটে একটি বাড়ি ছিল, তার পাশেই তৃতীর্থ গোবিন্দাঙ্গন, সেখানে আমি প্রথম নাটক দেখি যখন আমি 2 পড়ি। সেটি দেখে আমার জীবনে একটা পরিবর্তন চলে আসে, এবং আমার মনে হয় যে এমন কিছু একটা হচ্ছে, 2 পড়া একটি ছেলের মনস্তাত্ত্বিক পরিবর্তন একটি নাটক দেখে কিছু হতে পারে বলে আমার মনে হয় না, কিন্তু তবু এমন কিছু দৃশ্য সেদিন দেখেছিলাম যে এই দৃশ্যগুলো এখনো আমার মনে আছে। তারপর রেডিও, আমি রেডিওতে আসি এই জন্যই, আমি তখন যত সংবাদ পাঠক পাঠিকা ছিলেন তাদের কণ্ঠ নকল করবার আমার একটা হবি বলা যেতে পারে, তাদের কণ্ঠ আমি নকল করতাম। এবং শেষে সংবাদ পাঠ হয়ে যেত, তখন আমি কোনো একটা কিছু লিখে বা নিউজ পেপার থেকে সেভাবে খবরগুলো পড়বার চেষ্টা করতাম আমার মতো করে। হয়তো ভুল হতো, কিন্তু তাদের গলা নকল করবার একটা ইচ্ছে বা রেওয়াজ আমি একদম প্রতিদিনের জীবন যাওয়া, আমাকে কেউ বলেনি এটা করতে, কিন্তু নিজে নিজেই করতাম। তারপর যেটা ভালো লাগার বিষয় ছিল সেটা হচ্ছে শুক্রবার রোববারের নাটক শোনা, অবশ্যই শুনতে হবে, এবং বুধবারে যাত্রা সন্ধ্যাবেলায় হলি। আমার সময় আমার মাধ্যমিক অবধি আমার একমাত্র রেডিওই ছিল আমার কাছে সবচেয়ে বড় উপকরণ। স্বাভাবিকভাবে রেডিও থেকে আমি অনেক কিছু শিখেছি। তার পরবর্তীতে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছি, যেমন রায়গঞ্জ শহরে আমি শুভব্রত লাহিড়ী সংস্পর্শে এসেছিলাম, পরবর্তীতে কলকাতায় গিয়ে রজত বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসেছি, প্রদীপ ঘোষের সংস্পর্শে এসেছি, জগন্নাথ দার সংস্পর্শে পরবর্তীতে এসেছি, এবং যাদের সংস্পর্শে কখনো কখনো এসেছি, তপন রায় প্রধানের সংস্পর্শে এসেছি, তাদের সঙ্গে অনেক কাজও করেছি। এদের কাছ থেকে যা যা শেখার, ওই সঙ্গ করতে করতে, আড্ডা দিতে দিতে, তাদের উচ্চারণ কানে নিতে নিতে আমার শেখা অনেকটাই এইভাবেই শেখা আর কি। মানে আমাকে যে ধরে বেঁধে কেউ শেখাচ্ছেন এই আবৃত্তি এভাবে শিখতে হয়, সেটা সেভাবে শেখা হয়নি। আসলে চাওয়াটা ছিল ভীষণ মনের থেকেই, তাই বোধহয় বাচিক শিল্পের বিভিন্ন শাখাতে তুমি সাবলীল। এই প্রসঙ্গে আবার আসবো, তার আগে আবার কিছু কবিতা শুনবো। এবছর বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ, তাই বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান শ্রদ্ধা জানিয়ে তাঁর রচনা শিউলি ছড়া মাসে আমি আবৃত্তি করছি। শিউলি ছড়া মাসে, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 1 জোনাকি 2 জোনাকি 3 জোনাকি ওড়ে, তোমার লাগি বন্ধু আমার মন সে কেমন করে। 1 প্রহর 2 প্রহর 3 প্রহর রাতি, তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। 1 পশলা 2 পশলা 3 পশলা ঝরে, তোমার লাগি বন্ধু আমার পরাণ কাঁপে জ্বরে। 1 আশ্বিন 2 আশ্বিন 3 আশ্বিন গেল, তোমার লাগি বন্ধু আমার বসন এলোমেলো। 1 পথিক 2 পথিক 3 পথিক আসে, তোমার লাগি বন্ধু ফেরাই শিউলি ছড়া মাসে। 1 যৌবন 2 যৌবন 3 যৌবন যায়, তুমি যদি ভুললে বন্ধু আমার কি উপায়।
তুমি যদি ভুললে বন্ধু, আমার কি উপায়? এবার একটি ছন্দ নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষামূলক আবৃত্তিতে যাই। বিমল চন্দ্র ঘোষের লেখা আলুর পাখি। ও পাখি সোনার ডানা, কেন যে গুটিয়ে রাখো নিরালা হাড়ের খাঁচায়? হৃদয়ের বিষণ্ণতায় কি করে ঘুচবে বলো, তুমি না মেললে ডানা? কি বিশাল রাতের আকাশ, কি গভীর সমুদ্র নীল, কি প্রখর সূর্য শিখা, রূপালী শুভ্র মেরু। ওরো আজ শূন্যে ওরো, আকাশে জাল পাতা নেই, খাঁচাটার কপাট খোলা। ও পাখি ভয় পেও না, ও পাখি ভয় পেও না, ও পাখি ভয় পেও না। ইতিহাস চমকে দেওয়া মৃগয়ার যুগ পেরিয়ে কত যে রক্ত ঝরা আমাদের নতুন জীবন, তুমি তো দেখলে সবই। এতকাল হাড়ের খাঁচায় দুপায়ে শেকল পরা মানুষের মরায় বাঁচায়, সে যুগে উদাস ছিলে, সে যুগের যন্ত্রণাময়। কেটেছি পায়ের শেকল, ভেঙেছি বন্দিশালা, সাগরে বাঁধ বেঁধেছি, এসেছি চাঁদকে ছুঁয়ে। ও পাখি ভয় পেও না, ও পাখি ভয় পেও না, ও পাখি ভয় পেও না। ও পাখি এবার ওড়ো, ও পাখি এবার ওড়ো, ওড়ো আজ পাকশাটে নীল পাহাড়ের ঘুম ভাঙিয়ে, তুষারের হিমশিখরে বাতাসের মন রাঙিয়ে। মেঘেরা বর্ষা আনুক উদাসী শুকনো মাঠে, ফসলের ছন্দে সবুজ জীবনের ছন্দ আনুক। এতকাল অন্ধকারে অহবের জাল বুনেছি, মননের কবর খুঁড়ে দেখিনি আকাশ মাটি, দেখিনি মায়ের চোখে প্রভাতী আলোর আশিস, মুকুলে শিশুর হাসি। তুমিও হাড়ের খাঁচায় কেবলই ধরফড়িয়ে ছিঁড়েছ ডানার পালক, ভুলে যাও সেসব কথা। এ যুগে ভয় কি তোমার? সে জগৎ বদলে গেছে, সে জীবন গল্প কথা। মরেছে দৈত্য দানব, মরেছে রাক্ষসেরা, মানুষের রূপ দেখেছ শহরে হাজার হাজার, মানুষের রূপ দেখেছ শহরে হাজার হাজার। সাদা লাল হলদে কালো, আহা কি রঙের বাহার, আহা কি রঙের বাহার। তুমি না মেললে ডানা, কি করে দেখবে বলো জীবনের অজস্রতা? ও পাখি সোনার পাখি, ও পাখি আলোর পাখি, ও পাখি সোনার পাখি, ও পাখি আলোর পাখি, ও পাখি সোনার পাখি, ও পাখি আলোর পাখি। দেখো, দুটো কবিতা তুমি শোনালে, দুটো একেবারে ভিন্ন ছন্দ, একেবারে ভিন্ন স্বাদের বলা যেতে পারে। আর যে কথাটা তুমি কবিতাটি বলার আগে বললে, আলোর পাখি বলার আগে, যে পরীক্ষা নিরীক্ষা, তো শিল্পের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো তো চলেই সবসময়। আমি যে কথাটা বলছিলাম তোমাকে, যে বাচিক শিল্পের প্রত্যেকটি ক্ষেত্রে তুমি সাবলীল। তুমি একই সঙ্গে আকাশবাণী শিলিগুড়িতে ঘোষক, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়িতে, ডিডি বাংলায় বলবো, ডিডি বাংলায় তুমি সঞ্চালক। তুমি বহু সরকারি বেসরকারি মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনা করে থাকো। তুমি পাশাপাশি একজন সফল আবৃত্তিকার। শ্রুতি নাটকে করেছি, শ্রুতি নাটক এই প্রসঙ্গে, কারণ তোমার সঙ্গে শ্রুতি নাটক করার অভিজ্ঞতাও আমার আছে। এবং তোমার সহকর্মী যারা হয়েছেন তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আমার মতনই হবে, তারা এই কথা বলবেন। তুমি ভীষণ সহযোগিতা করো প্রত্যেকের সঙ্গে, ভীষণ রকম সহযোগিতা করো। আমি মনে করি যে আমি যেটা অত্যন্ত কষ্ট করে শিখেছি, মানুষের সংস্পর্শে এসে তাদের কাছে সঙ্গ করতে করতে যতটুকু জানার সম্ভব হয়েছে আর কি, সেটা যাতে আমার সহশিল্পীরা বা আমার সঙ্গে যারা কাজ করছেন, যারা এই বয়সে এসে যাদের বোধ বুদ্ধি দিয়ে খুব সহজে সেটাকে গ্রহণ করতে পারবেন, তাদেরকে আমি একটুখানি বলে গেলে আমার সেটা একটা জায়গায়, কোনো একটা জায়গায় একটা ভালো লাগা কাজ করে। যারা আমার সহকর্মী হয়ে, আমার সহযোগী হয়ে আমার সঙ্গে একই সঙ্গে মঞ্চায়নে সামিল হন, তাদের সঙ্গে যখন দেখি যে এই জায়গাটা এইভাবে করলে ভালো হয়, আমি আমার বোধের জায়গা থেকে সে ব্যাপারটা শেয়ার করবার চেষ্টা করি মাত্র। আর এবারে আবার একটু কবিতা শুনে নিই আমরা। অবশ্যই। এবার আমাদের আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত খ্যাতনামা একজন কবি বাংলার এই মুহূর্তে, শ্রীজাতর লেখা একটি কবিতা পড়ি, তারপর এই শহরের
আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি, তোমার আমার তো বটেই, এবং আরো অবশ্যই। অনেকের কাছে অত্যন্ত প্রিয় কবি সুভানের লেখা এই সময়ের প্রেক্ষিতে, আজকের সময়ের প্রেক্ষিতে একটি অত্যন্ত সময় উপযোগী একটি ওর নির্মাণ, ওর সৃষ্টি, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ। বিরহ ঠিক কেমন হবে, দর্জি নিলেন চোখের মাপ, কোথাও একটা মন ভেঙেছে, আমরা ভাবি নিম্নচাপ, কোন ছাদে কি একলা হলো, জ্বর গায়ে জল কি অন্যায়, মেঘ পাঠালো খেতাব তাদের, ঝড়কে যারা দিব্যি দেয়, গাছ নুয়ে তার নিচ্ছে খবর, ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ, কোথাও একটা চুল ভিজেছে, আমরা ভাবি অসন্তোষ। হেমন্তে এই ঝমঝমানো, শীত কি তবে বর্ষাতীর, যার তাকানোয় আটকে ঋতু, নাকছাবিতে সময় স্থির, তার জন্যই এই ঝামেলা, ঝড় বাদলের পূর্বাভাস, জিদ্দি একটা সকাল তাকে শাসায় যদি ফের তাকাস, জল বুঝে নিক সম্মতি, আর ঠোঁট বুঝে নিক ঠোঁটের মন, কোথাও একটা প্রেম হয়েছে, আমরা ভাবি সাইক্লোন। মৃত পরিযায়ী শ্রমিকের বাসি রুটি অক্ষত পড়ে আছে রেল লাইনের ওপর, তারই পাশে কেটে পড়ে আছে 16টি পরিযায়ী পাখির কাটা গলা, দলা পাকানো শরীর, কেটে পড়ে আছে নাম না লিখতে পারা আঙুল, পকেট ভর্তি টিপসই, ঘামে ভেজা রুমাল, শুধু অসহায় মানুষের খিদে, বাড়ি ফিরে যেতে চাওয়া দুটো ডানা, নাল পরানো পা, ছেড়ে যাওয়া চটি আর জলের বোতল লাইনের পাশে পড়ে আছে। মহারাষ্ট্র থেকে দেশের বুক বরাবর হেঁটে যেতে কতদিন লাগে আমরা জানি না, শুধু জানি মানুষ যখন লোহার চাকার নিচে তুই ফালা হয়ে যায়, এও এক দেশভাগ যন্ত্রণা। রেল লাইন যেন শাঁখের করা, যেদিকেই চলে যাক তারা কাটা পড়বেই শেষে, তবু গড্ডানে খিদে ও ভয় মানুষকে উদ্বাস্তুর মতো মৃত্যু শিবিরে টেনে নিয়ে যায়, ঘুমে নিচে তারও স্বদেশ লুকিয়ে থাকে একা, মরা সন্তান তাকিয়ে থাকে হাসি মুখে, গরিবের অসুখ হতে নেই, গভীর এ অসুখ হতে নেই, বাড়ি ফিরে যেতে নেই একা একা, খালি পেটে হেঁটে যেতে নেই রাজপথ ধরে, বোকা মানুষের মতো ঘুমিয়ে পড়তে নেই লোহার লাইনে। ওরা জানে না এই পরবাসে মৃত কাকও তার পরিজন পায় না, যারা তাকে ঘিরে ধরে কাঁদে। এইভাবে একা শ্রমিকের আর ফেরা হয় না কোথাও। অসাধারণ সুন্দর দুটি নিবেদন, ভীষণ ভালো লাগায় ভরিয়ে দিলে আজকের সন্ধ্যাটা। সুবিধা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যেতে যেতে তোমার কাছে আরও একটি কবিতা শোনার আবদার রাখছি, আর সেই সঙ্গে দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমরা জানাই আগামী রবিবারও আমরা থাকবো আপনাদের সঙ্গে। রবিবাসরীয় মজলিসে আগামী রবিবার আমাদের সঙ্গে থাকবেন আরও একজন বিশিষ্ট আবৃত্তিকার, সুমিতা দত্ত। আমাদের 5 জনের পক্ষ থেকে কৌস্তব চক্রবর্তী, পবিত্র চট্টোপাধ্যায়, জুঁই ভট্টাচার্য, এম.কে. স্বর্ণকার ও অতীন্দ্র চৌধুরীর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সকলে। আমরা সুবিরদার কবিতা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। তার আগে সবাইকে আমারও অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং তোমাদের রবিবাসরীয় মজলিসের সমস্ত সদস্যকে আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেবার জন্য, এবং অনেক মানুষের কাছে আমার কবিতা নিয়ে আজকে সন্ধ্যায় পৌঁছানোর সুবিধে বা সুযোগ করে দেবার জন্য। তুমি আশা মানে শরতের কাশফুল, তুমি আশা মানে পেঁজা মেঘ ভাসমান, তুমি আশা মানে মিলনের উৎসব,
তুমি আসা মানে রাত্রির অবসান, অপেক্ষা প্রহরে সারা বৎসর থাকা, মায়ের আশিসে ভরে নেব অন্তর, বন্দনা গানে নত হব তার কাছে, ঐক্য শপথে হাঁটব পরস্পর। চারপাশে আজ জমাট অন্ধকার, অতিমারি দিন, বিপন্ন নাগপাশ, এখনো মানুষ, নিপীড়ন হানাহানি, বোধের সূর্য, অধরার প্রতিভাস। ভাঙাচোরা স্মৃতি, বসে আছি আজ একা, মৃত্যুর দাহে শঙ্কিত গৃহকোণ, জীবন জীবিকা স্তব্ধ বিষাদময়। কিভাবে তোমাকে বরণ করবে মন, কিভাবে তোমাকে বরণ করবে মন।